প্রিয় শিক্ষার্থী, অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। শুরু হচ্ছে অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রম 2020। অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রম 2020 একাদশ ও দ্বাদশ শ্রেণী মানবিক বিভাগ, বিষয় পৌরনীতি ও সুশাসন এবং আলোচ্য বিষয় সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় এবং নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। উপস্থাপনায় আমি ডক্টর জুয়েল হোসেন দেওয়ান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা। এটি আমার 7 নম্বর লেকচার, একাদশ শ্রেণী এবং অধ্যায় দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায়, এবং দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে সুশাসন, অর্থাৎ গুড গভর্নেন্স। এবং এই অধ্যায় থেকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং এই অধ্যায়ের আলোচ্য বিষয় সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় এবং নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। প্রথমে আসি পাঠ পরিচিতি বা পাঠ পরিকল্পনা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, আলোচ্য বিষয়ের পাঠ পরিকল্পনা হচ্ছে প্রথমত সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়, অর্থাৎ রুল অফ গভর্নমেন্ট ইন এস্টাবলিশিং গুড গভর্নেন্স। দ্বিতীয়ত সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, অর্থাৎ রুল অফ সিটিজেন্স ইন অর্ডার এস্টাবলিশ গুড গভর্নেন্স। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আলোচ্য বিষয়ের পাঠ পরিকল্পনাগুলো কি। আমরা এই পাঠ পরিকল্পনাগুলো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ পাঠ পরিকল্পনার প্রথমটি ছিল সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়। আমরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বা আলোচনা করব। যে কোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ। সরকার রাষ্ট্রের অভিভাবক ও পরিচালক হিসাবে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে থাকেন। রাষ্ট্র প্রশাসনের সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জনগণের নিকট দেয়া অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট থাকেন। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ যে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়গুলো কি, এবং নিম্নে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ সমূহ আলোচনা করা হলো। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের পদক্ষেপ সমূহ বা সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়। প্রথমেই ই গভর্নেন্স চালু করা, অর্থাৎ যে কোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় সরকার বা রাষ্ট্রপ্রধান কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন সেগুলো আমরা আলোচনা করছি। ই গভর্নেন্স চালু করা সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম হাতিয়ার হলো ই গভর্নেন্স। বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো সরকারকেই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য ই গভর্নেন্স চালুর ব্যবস্থা গ্রহণ করতে হয়। ই গভর্নেন্সের মাধ্যমে সরকার ও নাগরিকের মধ্যে যোগাযোগ দ্রুত ও সহজতর হয়। সরকারি প্রতিষ্ঠানসমূহের সেবার মান বৃদ্ধির পাশাপাশি সরকারের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। অর্থাৎ ই গভর্নেন্স প্রতিষ্ঠার মাধ্যমে বা ই গভর্নেন্স চালুর মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সরকারের পক্ষে সহজতর হয় এবং এটা একটা উদ্যোগ বা পদক্ষেপ। আমরা ই গভর্নেন্স
কি এটা একটু জানার চেষ্টা করব। ই গভর্নেন্স হচ্ছে ইলেকট্রনিক্স গভর্নেন্স, অর্থাৎ সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ বা প্রশাসনিক ব্যবস্থা সমূহ ইলেকট্রনিক্স যন্ত্রপাতির মাধ্যমে দ্রুততর নাগরিকদের নিকট পৌঁছে দেওয়াটাই হচ্ছে ই গভর্নেন্স। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী অধ্যায়গুলোতে। এরপরে আসি আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠায় সরকারের আরেকটি করণীয় বা পদক্ষেপ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। তাহলে আমরা জানবো আইনের শাসন কি। আইনের শাসন হচ্ছে আইন অনুযায়ী সকলেই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়, অপরাধী যেই হোক না কেন আইন অনুযায়ী তাকে শাস্তি ভোগ করতে হবে। এটি হচ্ছে মূলত আইনের শাসন, এবং এই আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে যে কোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সহজতর হয়। আইনের শাসন প্রতিষ্ঠা করা যে কোনো সরকারের জন্য বড় ধরনের একটি চ্যালেঞ্জ। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে নাগরিকগণের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এ সকল অধিকার ভোগের ক্ষেত্র প্রসারিত হয়। সরকারকে আইন অনুযায়ী শাসন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হয়, এবং এভাবে বা এই ধরনের পদক্ষেপের মাধ্যমে সরকার রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। এরপর আসি জবাবদিহিতা। জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা, অর্থাৎ জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হিসাবে কাজ করে, এবং এই জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলায় সরকারের অন্যতম দায়িত্ব ও কর্তব্য বা পদক্ষেপ। দায়িত্বশীল প্রশাসন সরকারের যাবতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে সচেষ্ট থাকে। দক্ষ প্রশাসন ব্যবস্থা সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধনের কাজ করে থাকে। তাই সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারকে দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে আন্তরিক হতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, জবাবদিহিতা বা জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে যে কোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সহজতর হয়, এবং সেই কাজটি যে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার করে থাকেন। এরপর আসি ক্ষমতা স্বতন্ত্রীকরণ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ হচ্ছে, তোমরা জানো যে সরকারের তিনটি বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এবং এই তিনটি বিভাগ স্ব অবস্থানে থেকে স্বাধীনভাবে কাজ করে যাবে, এবং প্রত্যেকটি বিভাগ হস্তক্ষেপ মুক্ত থাকবে এবং ক্ষমতা অনুযায়ী সকল ধরনের কর্মকাণ্ডে স্বাধীনভাবে পরিচালনা করবে। এটা হচ্ছে মূলত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ। এবং এই ক্ষমতা স্বতন্ত্রীকরণের মধ্যে সুশাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ জনগণের স্বাধীনতা ও অধিকার ভোগের ক্ষেত্রকে প্রসারিত ও সুরক্ষিত করে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারকে তৎপর হতে হয়। বিচারকদের নিয়োগ, পদোন্নতি, দলীয় প্রভাব থেকে নিয়োগ, এছাড়া মামলা ব্যবস্থাপনা উন্নয়ন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ ও বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি উদ্যোগের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্র প্রসারিত করা যায়, এবং এই বিচার বিভাগের স্বাধীনতার মাধ্যমে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ফলে একটি দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সহজতর হয়, এবং সেই কাজটি সরকার করে থাকেন। এরপর আসি গণমাধ্যমের স্বাধীনতা। গণতান্ত্রিক রাষ্ট্রে মতামত প্রকাশের স্বাধীনতার বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। গণমাধ্যমের স্বাধীনতা থাকলে সরকারের কার্যক্রমের ভালো মন্দ দিকগুলো যথাযথভাবে সরকার ও জনগণের দৃষ্টিগোচর হয়। জনগণের চাহিদা, অভাব, অভিযোগ সরকারের কাছে পৌঁছতে পারে, এবং সরকার সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারে। সরকারের পক্ষ থেকে গণমাধ্যমগুলোকে অবাধ তথ্য প্রবাহের সুযোগ প্রদান করলে গণমাধ্যম
দায়িত্বশীল, গতিশীল, স্বাধীন ও নিরপেক্ষভাবে তথ্য প্রচার করতে পারে। গণতান্ত্রিক সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। সুতরাং গণমাধ্যমের স্বাধীনতার মাধ্যমে একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা সহজতর হয় এবং সেই কাজটি সরকার করে থাকেন বা সেই উদ্যোগটি নিয়ে থাকেন। এরপর আসি নারীর ক্ষমতায়ন। রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষ্যে পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়ন জরুরি। সরকারের নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর ব্যাপক অংশগ্রহণের সুযোগ সৃষ্টির মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব এবং এই ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে সরকার যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রাখে। এক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিকভাবে নারী পুরুষের বৈষম্য নিরসনে সরকারকে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হয় এবং এই পদক্ষেপের মাধ্যমে নারী ক্ষমতায়ন বৃদ্ধির মাধ্যমে একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এরপর আসি দুর্নীতি দূরীকরণ। সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে সরকার ও জনজীবনে দুর্নীতি দূর করা। দুর্নীতি সুশাসনের পথে অন্যতম বাধা স্বরূপ। সরকারের আন্তরিকতা ও সদিচ্ছা দুর্নীতি দূরীকরণে বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখে। এক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন গঠন, দুর্নীতি বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও রাষ্ট্রীয় আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হয় এবং এই দুর্নীতি প্রতিরোধ বা দুর্নীতি দূরীকরণের মাধ্যমে একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সহজতর হয়। এরপর আসি মানব উন্নয়ন। সুশাসনের অন্যতম একটা দিক হচ্ছে মানব উন্নয়ন নিশ্চিত করা এবং এই কাজটি সরকারকেই করতে হয়। মানব উন্নয়ন নিশ্চিতকরণে সরকারকে গণমুখী ও কল্যাণমুখী নীতি নির্ধারণ করতে হয়, নীতি নির্ধারণ গ্রহণ করতে হয়। মানব উন্নয়নের জন্য কর্মসংস্থান বৃদ্ধি, আর্থসামাজিক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সুশীল সমাজ ও ব্যক্তিগত খাতকে উন্নয়নে সম্পৃক্ত করতে হয়। অর্থাৎ মানব উন্নয়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা যে কাজটি সেটা সরকারকে করতে হয় এবং মানব উন্নয়নের ক্ষেত্রে যে সকল পদক্ষেপ গ্রহণ করলে সুশাসন প্রতিষ্ঠিত হয় সেসব পদক্ষেপগুলোই সরকার গ্রহণ করে থাকেন। এরপরে আসি শিক্ষার মান উন্নয়ন বা শিক্ষা উন্নয়ন। শিক্ষা সব ধরনের উন্নয়নের চাবিকাঠি। শিক্ষিত জনগোষ্ঠী সুশাসন সম্পর্কে সহজে ধারণা লাভ করতে পারে এবং গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী হয়ে রাষ্ট্রের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে পারে। তাই সরকারকে সব ধরনের বা সব শ্রেণীর মানুষের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী, বাস্তবভিত্তিক ও কর্মমুখী হিসাবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থাৎ শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান বা যথেষ্ট বা সঠিক পদক্ষেপ গ্রহণ সরকারকেই করতে হয় এবং এই শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। এরপর আসি শিল্পায়ন। রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন শিল্প উন্নয়নের উপর অনেকাংশে নির্ভরশীল। শিল্প উন্নয়নের শিল্প উদ্যোক্তা তৈরি, বিনিয়োগ প্রতিবন্ধকতা দূরীকরণ, অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায় শিক্ষার প্রসার, কাঁচামালের যোগান এসব বিষয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও জবাবদিহিতা এবং দায়িত্বশীলতা দরকার। বিনিয়োগকারীরা দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে উৎপাদনমুখী বিনিয়োগে এগিয়ে আসতে পারে না। এ বিষয়ে সরকারের আন্তরিক সদিচ্ছা মাধ্যমে বিনিয়োগ পরিবেশ তৈরি করে শিল্পায়ন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে এবং যার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা সহজতর হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে একটি রাষ্ট্রে বা দেশে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের
বা সরকার কি ধরনের ভূমিকা রাখেন বা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন। আমরা যে পদক্ষেপগুলো দেখলাম সেই পদক্ষেপগুলো একটি রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধান নিয়ে থাকেন এবং এই পদক্ষেপের মাধ্যমে এবং পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করেন। এরপর আসি সুশাসন প্রতিষ্ঠা নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। প্রতিটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা নাগরিকের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। রাষ্ট্রের নাগরিকগণ নিজেদের অধিকার ভোগের পাশাপাশি কিছু কর্তব্যও পালন করে থাকে। সরকারের পাশাপাশি নাগরিকগণও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পথ ত্বরান্বিত করতে পারে। অর্থাৎ আমরা এর পূর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছিল সুশাসন প্রতিষ্ঠায় সরকারের পদক্ষেপ বা কর্মকাণ্ড। এখন আমরা আলোচনা করছি সুশাসন প্রতিষ্ঠায় একজন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে। কেননা একজন নাগরিক রাষ্ট্রে সকল ধরনের অধিকার ভোগ করে এবং এই অধিকার ভোগের পাশাপাশি তাকে কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয় এবং এই দায়িত্ব কর্তব্য পালনের মধ্য দিয়ে সরকার এবং নাগরিক উভয় মিলে একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা সহজেই করতে পারেন। এবং এই সুশাসন প্রতিষ্ঠা করতে গিয়ে নাগরিকের কি কি দায়িত্ব কর্তব্য পালন করতে হয় সেগুলি আমরা আলোচনা করছি। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। সুশাসন প্রতিষ্ঠায় একজন নাগরিকের বহুবিধ দায়িত্ব কর্তব্য রয়েছে এবং সেখান থেকে আমরা কয়েকটি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্যের মধ্যে রয়েছে রাজনৈতিক অংশগ্রহণ এবং এই রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে একজন নাগরিক তার দায়িত্ব কর্তব্য পালনের মধ্য দিয়ে একটি দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, একজন নাগরিক কিভাবে রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে সেটা আমরা এখন জানার চেষ্টা করব। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম উপায় হলো রাজনীতিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। রাজনীতিতে জনগণের অংশগ্রহণের ফলে সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। এতে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো রাজনৈতিক অংশগ্রহণের মধ্য দিয়ে নাগরিকগণ সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করতে পারেন। এরপরে হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ। সুশাসন প্রতিষ্ঠায় একজন নাগরিক উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে যথেষ্ট অবদান রাখতে পারেন। রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের ব্যাপক অংশগ্রহণের রাষ্ট্রের উন্নয়নে পাশাপাশি সুশাসন বিশেষভাবে ভূমিকা রাখে। সুশাসন প্রতিষ্ঠায় বিশেষভাবে ভূমিকা রাখে। রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন যেমন রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি নির্মাণ ও সামাজিক প্রতিষ্ঠানসমূহ গড়ে তোলায় নাগরিকের অংশগ্রহণ জরুরি এবং এই সমস্ত উন্নয়নমূলক অংশগ্রহণের মাধ্যমে একজন নাগরিক যে কোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে থাকেন। এরপর আসি সৎ ও নিষ্ঠাবান হওয়া। সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম বিষয় হলো একজন নাগরিককে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্ববান হতে হবে। নাগরিকদের ন্যায়নীতি ও সততা একটি রাষ্ট্রের উন্নয়নের চাবিকাঠি। সৎ ও নিষ্ঠাবান নাগরিক সমাজকে দুর্নীতিমুক্ত রাখে এবং প্রশাসন ব্যবস্থাকে সচল রাখতে ভূমিকা পালন করে। এতে সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে এবং সুশাসন ত্বরান্বিত হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের উল্লেখযোগ্য দায়িত্ব কর্তব্য হলো নিজেকে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল হওয়া। এরপর আসি সচেতন দৃষ্টিভঙ্গি। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বিশেষ গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে সন্তানদের শিক্ষাদান, নির্বাচনে প্রার্থী হওয়া, ভোট প্রদান করা, সামাজিক সম্প্রীতি স্থাপন, সামাজিক কুসংস্কার দূরীকরণে তৎপর হওয়া, বিভিন্ন শিক্ষাদান বা শিক্ষা এবং উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে সচেতন করে সুশাসনের প্রতিষ্ঠার পথ ত্বরান্বিত করতে হবে এবং এই সচেতনতা বা সচেতন দৃষ্টিভঙ্গির মাধ্যমেই সহজেই একটা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে।
এরপরে আসি আইন মান্য করা। জনসাধারণের আইন মান্য করার মাধ্যমে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা বিধান সম্ভব হয়। জনগণ আইন মান্য করলে সমাজ ও রাষ্ট্রে স্থিতিশীলতা বজায় থাকে, অধিক জনকল্যাণ সাধিত হয়, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়, যা সুশাসনে সহায়ক। কাজেই একজন নাগরিক আইন মান্যের মাধ্য দিয়ে তার দায়িত্ব কর্তব্য সচেতন হয়ে একটি রাষ্ট্রে সুশাসন কায়েম করার সহায়ক ভূমিকা পালন করতে থাকেন। এরপর আসি নিয়মিত কর প্রদান করা। রাষ্ট্রের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত কর প্রদান করা নাগরিকদের আইনগত কর্তব্য। নাগরিকগণ কর ফাঁকি দিলে রাষ্ট্রীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই রাষ্ট্রীয় উন্নয়ন তথা সুশাসনের জন্য সার্বিক সঠিক নিয়মে নাগরিকদেরকে কর প্রদান করতে হয়। অর্থাৎ নাগরিকদের উল্লেখযোগ্য একটি দায়িত্ব কর্তব্য হলো নিয়মিত কর প্রদান, এবং এই নিয়মিত কর প্রদানের মাধ্যমে বা নিয়মিত কর আদায় এবং প্রদানের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠা সহজেই হয়। সুতরাং নাগরিকের নিয়মিত কর প্রদান ও সুশাসন প্রতিষ্ঠা উল্লেখযোগ্য একটি বিষয়। এরপর আসি রাষ্ট্রের প্রতি আনুগত্য। প্রত্যেক নাগরিককে সে রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকতে হবে, তবেই সুশাসন প্রতিষ্ঠিত হবে। নাগরিকের প্রথম ও প্রধান কর্তব্যই হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা। রাষ্ট্রের প্রতি আনুগত্য বোধ থেকেই নাগরিকদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়। নাগরিকদের দেশের কল্যাণে নিয়োজিত থাকা ও মন্দ কাজ থেকে বিরত থাকার মধ্যেই সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন নির্ভরশীল করে এবং সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। এরপর আসি ভোটাধিকার প্রয়োগ। ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকের রাজনৈতিক অধিকার। এই অধিকার যথাযথ সদ্ব্যবহার করাও নাগরিকের অন্যতম দায়িত্ব। দেশের উন্নতির স্বার্থে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে দেশ পরিচালনায় সহযোগিতা করা নাগরিকের উল্লেখযোগ্য কর্তব্য। সাধারণ নাগরিকদের বিচক্ষণতা ও দূরদর্শী সিদ্ধান্তের উপর ভবিষ্যৎ নেতৃত্ব নির্ভরশীল। কাজেই ভোট অধিকারের মতো পবিত্র দায়িত্ব পালন করে নাগরিকগণ সুশাসনের সহায়ক ভূমিকা রাখে। সুতরাং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভোট প্রয়োগ উল্লেখযোগ্য একটি বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকরা কি কি কর্তব্য ও দায়িত্ব পালন করে থাকেন। তোমরা স্ক্রিনে যে দায়িত্ব কর্তব্যগুলো দেখছো, এর পাশাপাশি আরো দায়িত্ব কর্তব্য রয়েছে, যেগুলোর মাধ্যমে একজন নাগরিক সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে থাকেন। আমরা দ্বিতীয় অধ্যায় সুশাসন শিরোনামে এবং আলোচ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আলোচ্য বিষয় ছিল সুশাসন প্রতিষ্ঠায় সরকারের পদক্ষেপ এবং সুশাসন প্রতিষ্ঠা নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। মোটামুটি আমরা আলোচনা শেষ পর্যায়ে এসেছি। আলোচনা শেষ পর্যায়ে সবাইকে ধন্যবাদ। তোমরা নিয়মিত পড়াশোনা করবে, কেউ অসৎ কাজে জড়িয়ে পড়বে না। তোমাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে সেটা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করবে এবং আমাদের সাথেও সেইগুলো শেয়ার করবে। করোনাকালীন এই সময় তোমরা ঘরে থাকবে, নিজে সচেতন হবে, অন্যকে সচেতন করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তা টেক্সট করবে, আর অবশ্যই নিয়মিত পড়াশোনা করবে। আলোচনা শেষে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে।